আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেলের সংবাদে আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। তিস্তা পাড়ের 11 পয়েন্টের নদী রক্ষা আন্দোলনের দুদিনের লাগাতার অবস্থান শুরু। উত্তরের 5 জেলায় পদযাত্রা, সমাবেশ সহ নানান কর্মসূচি। মবের নামে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে স্বরাষ্ট্র উপদেষ্টার কঠোর হুঁশিয়ারি। অন্তর্বর্তী সরকারের 6 মাসে দুর্নীতি কমেছে মন্তব্য। রোজা ও ঈদের সুলভে চালসহ নিত্যপণ্য নিশ্চিত করার ঘোষণা। মফস্বলে যথাযথভাবে কর আদায়ে ডিসিদের কঠোর হওয়ার নির্দেশ। রাজধানী মাতুয়াইলে পিকআপের ধাক্কায় বাবা মা নিহত ও গুরুতর আহত মেয়ে। মৃত আত্মীয়কে দেখতে যাওয়ার পথে দুর্ঘটনা। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তান শাহিনসের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ কিছুক্ষণের মধ্যে। ভারতের মুখোমুখি হওয়ার আগে ধারণা নেওয়ার লক্ষ্য। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। পানির ন্যায্য হিস্সা আদায় ও বিজ্ঞানসম্মতভাবে নদী খনন সহ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে নদী পাড়ের 11 পয়েন্টে শুরু হয়েছে দুদিনের লাগাতার অবস্থান কর্মসূচি। কর্মসূচিতে রয়েছে পদযাত্রা, সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানান আয়োজন। তিস্তার লালমনিরহাট প্রান্তে জাগো বাহে তিস্তা বাঁচায় স্লোগানে এই কর্মসূচিতে যোগ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ নিয়ে জানতে মইনুল হাসানের সাথে যোগাযোগ করছি। মইনুল, আপনি তো লালমনিরহাটের রেল সেতু এলাকায় অবস্থান করছেন, তো পানির ন্যায্য হিস্সার দাবিতে দুদিনের যে কর্মসূচি সে সম্পর্কে কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। তিস্তা প্রকল্পে বাস্তবায়নের জন্য কিন্তু আজ লালমনিরহাটে আপনার দেখছেন যে তিস্তা যে বাঁধটি আছে পারে, সেখানে কিন্তু একটি সমাবেশের আয়োজন করছে বিএনপি পক্ষ থেকে এবং 48 ঘন্টার টানা একটি কর্মসূচি বিএনপি পক্ষ থেকে দিয়ে হয়েছে, যাতে তিস্তার যে মহাপ্রকল্প আছে সেই প্রকল্পগুলো বাস্তবায়ন করার জন্য এবং সামনে কি কি পদক্ষেপ নেওয়া যায় সেই পদক্ষেপ নেওয়ার জন্য মূলত আজকের এই প্রোগ্রামে কর্মসূচি আয়োজন করছে। আমরা দেখতে পাচ্ছি কিন্তু সকাল থেকে কিন্তু এই এখানে কিন্তু সেই নদী পাড়া সেখানে অবস্থান এবং এই 48 ঘন্টার যে কর্মসূচি সেই কর্মসূচিতে কিন্তু অবস্থান করছে লালমনিরহাট, দিনাজপুর, গাইবান্ধা সহ আশেপাশের টোটাল 11টি পয়েন্ট এই সমাবেশ অনুষ্ঠিত হবে। বিভিন্ন পয়েন্ট থেকে আজ বিকেল 4টার দিকে কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে উপস্থিত হয়ে তিনি এই তিস্তার যে সমাবেশটি সেই সমাবেশটি উদ্বোধন করবে। আমি এখানে কিন্তু জন্য আপনারা দেখতে পাচ্ছেন নদীর পাড়ে কিন্তু পুরো প্যান্ডেল দিয়ে এবং তাঁবু করে তাদের অবস্থানের জন্য কিন্তু সুন্দর একটি ব্যবস্থা করা হয়েছে এবং বিভিন্ন জেলা থেকে কিন্তু এখানে মানুষ অবস্থান করছে। শুধু তাদেরই একটি স্বপ্ন, সেটি হচ্ছে তিস্তা প্রকল্পের যে মহাপরিকল্পনা যদি তাড়াতাড়ি পদক্ষেপ নেওয়া যায় তাহলে হয়তোবা এই নদী পাড়ে মানুষগুলোর জন্য ভালো হবে। আমরা একটু কথা বলবো যে আমাদের রংপুরের প্রতিনিধি স্টাফ রিপোর্টার মেয়েনা লাভলি, ওনার সাথে কথা বলবো। উনি আছে এবং যারা এখানে অবস্থান নিয়েছে তাদের সাথে কথা বলেছে। আমরা একটু তাদের দুর্দশা এবং তারা কি চাচ্ছে, তাদের ন্যায্য দাবি সম্পর্কে একটু জানতে চাবো। উনি আমাদেরকে একটু জানাবেন। ধন্যবাদ মইনুল। তিস্তা নদী রক্ষা আন্দোলন যে কর্মসূচি, সেই কর্মসূচি আপনি ইতিমধ্যেই জেনেছেন যে 48 ঘন্টার লাগাতার কর্মসূচি এবং এই কর্মসূচিতে আমরা সকাল থেকে দেখেছি, শুধু সকাল হবে, রাত থেকে এখানে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসছে এবং এখানে অসংখ্য তাঁবু টানানো আছে, সেখানে মানুষ অবস্থান নিয়ে আছেন। এখানে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ের গণমাধ্যম কর্মীরাও এসছেন, তারাও আছেন এবং এখান থেকেই তারা যে সকাল থেকে যে কথা বলেছি আমি, তাদের যে এখানকার সাধারণ মানুষের যে বক্তব্য সেটি হচ্ছে যে এই তিস্তা চুক্তি নিয়ে বিভিন্ন সময়ে তাদের সাথে প্রতারণা করা হয়েছে। তারা স্পষ্ট যেটি জানিয়েছেন যে এই তিস্তা নদী না বাঁচলে এখানকার যে প্রত্যন্ত মানুষের যে জীবনযাত্রা সেটি কিন্তু থমকে যাবে। এই কারণেই তারা কৃষিকে বাঁচানোর জন্য, প্রাণ প্রকৃতিকে বাঁচানোর জন্য তারা আন্দোলনে নেমেছেন, সেটি আমাদেরকে বলেছেন। এবং আপনাকে বলি যে রংপুর যে বিভাগের 5টি জেলা অর্থাৎ রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা, এই 5টি জেলার 11টি পয়েন্টে অবস্থান নিয়ে আছে। এই 11টি পয়েন্টে লক্ষ লক্ষ মানুষ এবং তাদের যে দাবি যে কোনো মূল্যে তিস্তা নদী পরিকল্পনা বাস্তবায়নটা
করুক এবং অন্তর্বর্তীকালীন সরকার তারা যেন এটা শুরু করে দিয়ে যান এবং পরবর্তীতে নির্বাচিত সরকার এসে সেটি যেন বাস্তবায়ন করেন, এটি হচ্ছে তাদের প্রাণের দাবি। যেমনটি শুনলেন, আমি কিন্তু ওনার থেকে জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে। এর আগে রংপুরে তিস্তা পানির সংকটের কারণে সৃষ্ট বহুমাত্রিক দারিদ্র্য ও উচ্চ বেকারত্ব নিরসনে করণীয় শীর্ষক সেমিনারে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সে সময় ছিলেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী আসাদুল হাবিব দুলুম, রংপুর বিভাগ বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আব্দুল্লাহ আল মামুন সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্বরা। রংপুর বিভাগ সহ উত্তরাঞ্চলের বৈষম্য নিরসন করে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, কৃষি ও ভারী শিল্পের প্রসার ঘটাতে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন প্রয়োজন বলে জানান বক্তারা। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, মবের নামে যারাই বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ কোস্ট গার্ডের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি আরও বলেছেন, অন্তর্বর্তী সরকারের 6 মাসে দুর্নীতি আগের চেয়ে অনেক কমেছে। দেশ থেকে দুর্নীতি নির্মূল হলেই সব সমস্যার সমাধান হবে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। রাজধানীর আগারগাঁওয়ে সদর দপ্তরে বাংলাদেশ কোস্ট গার্ডের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীর নানা আয়োজন। বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে 4 ক্যাটাগরিতে কোস্ট গার্ডের 40 সদস্যকে পদক দেওয়া হয়। নিরলস পরিশ্রমের মাধ্যমে অত্র বাহিনীর উপর অর্পিত দায়িত্ব পালনে সর্বদা সচেষ্ট আছে। পরে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মিয়ানমার সীমান্তে বিজিবি ও কোস্ট গার্ড সহ আইন শৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে। মিয়ানমার সরকারের এই এলাকাটা তাদের কোনো দখলে নাই, এই জন্য এই কোস্ট গার্ড, বিজিবি তাদের কাজ করতে অনেক সময় অনেক সমস্যা হচ্ছে, কিন্তু তারা খুব সফলতার সাথে কিন্তু তাদের দায়িত্বটা পালন করতেছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, যারাই বিশৃঙ্খলা করবে তাদের বিরুদ্ধে কঠোর হবে আইন শৃঙ্খলা বাহিনী। সবার আগে দুর্নীতি বন্ধ করতে হবে বলেও জানান তিনি। 6 মাসে আগের থেকে দুর্নীতি অনেক কমছে, বাট তারপরও এটা সহনীয় পর্যায়ে আসে নাই। এই দুর্নীতি আরও কমতে হবে। দুর্নীতিটা আমাদের কিভাবে কমানো যায়? যদি দুর্নীতিটা কমানো যায় তবে আপনারা দেখবেন সব সেক্টরে আমাদের উন্নতি হবে, সব সেক্টরে উন্নতি। আমি তো বলি যে আমাদের বড় সমস্যা দুর্নীতি। পুলিশ ভেরিফিকেশন ছাড়া পাসপোর্টের ক্ষেত্রে জনগণ ভোগান্তি থেকে রক্ষা পাবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, রোহিঙ্গারা যেন পাসপোর্ট ও এনআইডি না পায় সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। খাদ্য ও ভূমি উপদেষ্টা জানিয়েছেন, রোজা ও ঈদের জন্য খাদ্য সরবরাহ নিশ্চিত করা হয়েছে। তিনি বলেছেন, দেশে এখন পর্যন্ত যে কয়টি ভালো নির্বাচন হয়েছে সেগুলো প্রশাসনিক করেছে, আবার সমালোচিতগুলো তাদেরই করা। প্রশাসনকে যেভাবে ব্যবহার করা হয় তারা সেভাবেই কাজ করেন। অর্থনৈতিক অবস্থা ভালো করতে মফস্বলে করের আওতা বাড়াতে কঠোর হওয়ার নির্দেশ দেন অর্থ উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিন গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, খাদ্য পরিস্থিতি, ভূমি সেবা সহজ করা ও দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠক শেষে খাদ্য উপদেষ্টা জানান, আসন্ন রমজান ও ঈদে পর্যাপ্ত চাল সরবরাহ নিশ্চিত করা হয়েছে। ঈদে 1 কোটি পরিবারকে উপহার হিসেবে 10 কেজি করে চাল, আর রোজায় 50 লাখ পরিবারকে 15 টাকা দরে দেওয়া হবে 30 কেজি করে চাল। রোজা আসতেছে, এই রোজার মাসে খাদ্য মন্ত্রণালয়ের মাধ্যমে বিশাল পরিমাণ খাদ্যশস্য অত্যন্ত সুলভ মূল্যে এবং ক্ষেত্র বিশেষে কিছু আবার বিনামূল্যে যাচ্ছে। প্রথমত আপনি ধরেন এই মার্চ মাস, এপ্রিল মাস, 2 মাস 1.5 লাখ করে 3 লাখ মেট্রিক টন চাল যাবে খাদ্য বান্ধব কর্মসূচিতে। স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান তৈরি এবং করের আওতা বাড়ানোর বিষয়ে সম্মেলনে জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা। মোট কথা, ট্যাক্স এবিলিটি আমার রাজস্ব যদি আমি না বাড়াই, জোর করে রেট বাড়িয়ে না, মানে আপনার নেটটা বাড়ালে, আমি দেখলাম তো আপনার ট্যাক্স, আমাদের ইন্ডাস্ট্রিয়াল ইউনিট আছে কয়েক লক্ষ, কালকে দেখলাম তো 50 লক্ষ 60 লক্ষ, ট্যাক্স দেয় মাত্র 5 লক্ষ লোক ভ্যাট রেজিস্ট্রেশন। স্থানীয় পর্যায়ে চিকিৎসক, আইনজীবী ও ব্যবসায়ীদের আয়ের উপর কর যথাযথভাবে আদায়ে উদ্যোগ নিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। কর্মসংস্থান বাড়াতে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সঠিক তদারকির তাগিদ দেন অর্থ উপদেষ্টা।
রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। মৃত এক আত্মীয়কে দেখতে গিয়ে রাজধানী মাতুয়াইলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বেসরকারি স্কুলের ধর্মশিক্ষক ও তার স্ত্রী। গুরুতর আহত হয়েছে তাদের ছোট মেয়ে। পিকআপ ভ্যান জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে। শাকির আদনানের রিপোর্ট। দর্শক, রিপোর্টটি এখন আমাদের হাতে এসে পৌঁছেনি। আমরা জানিয়ে দিচ্ছি অন্যান্য প্রসঙ্গে। ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা সভ্যতা রক্ষায় সমন্বিত উদ্যোগের অংশ হিসেবে শিশুদের পরিবেশ শিক্ষা ও সার্বিক সচেতনতা বৃদ্ধিতে প্রকাশিত হয়েছে প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদারের চলতি মেলার দ্বিতীয় বই বর্ণিল প্রজাপতি। প্রকৃতি কথা সিরিজে এমন প্রকাশনা পরিবেশ প্রতিবেশ সংরক্ষণ অভিযাত্রায় নতুন গতি যোগ করবে বলে মত বিশেষজ্ঞদের। আলিমাল রাজি রিপোর্ট। মার্চ ফেব্রুয়ারিতে জমে ওঠা অমর ২১শে গ্রন্থমেলায় প্রতিদিনই আসছে নতুন বই। গল্প, উপন্যাস, প্রবন্ধ কিংবা ইতিহাসের পাশাপাশি সমান্তালে প্রকাশিত হচ্ছে শিশুতোষ বই। নিরাপদ ভবিষ্যৎ বিনির্মাণে ভবিষ্যতের নাগরিকদের যথাযথ প্রস্তুত করতে পরিবেশ ও জীববৈচিত্র্য নিয়ে নিয়মিত প্রকাশনার অংশ হিসাবে প্রকাশিত হয়েছে প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবুর নতুন বই বর্ণিল প্রজাপতি। শিশুদের কৌতূহল, পর্যবেক্ষণ ও ভালোবাসা কাজে লাগিয়ে প্রকৃতির সৌন্দর্যকে আরও গভীরভাবে অনুভব করতে এমন গ্রন্থের উচ্ছ্বাসী প্রশংসা ও সাধুবাদ জানিয়েছেন সুধীজনরা। সবাই মিলে আমরা খুব সুন্দরভাবে কাজটা এগিয়ে নিয়ে যেতে পারছি, আর এটা হয়েছে শুধু আমাদের স্যারের ডিরেকশনে। এই বইটা এত সহজভাবে করা হয়েছে যে একদম ছোট্ট শিশু থেকে সবাই যেন বইটা বুঝতে পারে। আমরা আশা করি বাচ্চারা খুবই খুশি হবে এই বইটি পেয়ে। একটা বাচ্চাদের জন্য যেন এরকমের একটা বই উপহার দেওয়া যায়, চিন্তাটা স্যারের মাথা থেকে আসছে। বাচ্চারাও খুব দুরন্ত, চঞ্চল, প্রজাপতিও খুব চঞ্চল, স্যার দুইটাকে সংমিশ্রণ করে একসাথে নিয়ে আসছেন। বাচ্চাদের থেকে যদি শুরু করা যায় প্রকৃতি শিক্ষাটা, তাহলে বড়দেরও অনেক সময় ভুলটা হয় না। এই মজার ছলেই ছোট থেকে যে শিক্ষাটা সে পাবে সেটা তার সারা জীবনে খুব বেশি কাজে লাগবে। এই বইটি হচ্ছে সেকেন্ড এডিশন প্রকৃতি কথার প্রজাপতি নিয়ে, এবং এর পরেরটি আসবে ডলফিন নিয়ে। এইবারের বইটা একটু ডিফারেন্ট, এটা একটা সিরিজ আকারে যাচ্ছে। আমাদের কাছে ভালো লাগছে, আমরা বিশ্বাস করি সবার কাছে ভালো লাগছে। ছোটবেলায় যে প্রথম মঞ্চে উঠে নেচেছিলাম প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, তো সেরকম পুরনো দিনে ফিরে গেছি। শিশুদের মনে প্রকৃতি ও প্রাণীর প্রতি মমতা জাগানোর পাশাপাশি প্রাণ প্রকৃতি রক্ষার বার্তা ছড়িয়ে দিতে এই বই ভূমিকা রাখবে আশাবাদ বিশিষ্টজনদের। এটা এক ধরনের শৈল্পিক প্রতিবাদ, নান্দনিক প্রতিবাদ। এটা মানে ছবির মাধ্যমে একটা নতুনভাবে জনগণকে, শিশু কিশোরদেরকে উদ্বুদ্ধ করা যে দেখো তোমারই হাতের কাছে যে প্রজাপতি, সে কত সুন্দর, কত রঙিন, সে কিভাবে আমাদের উদ্ভিদকে রক্ষা করে। প্রজাপতিকে শুধু রক্ষা করবার জন্য না, আমাদের সমস্ত পশু পাখি এবং অন্যদের আমাদের রক্ষা করাটা খুবই জরুরি। অন্যান্যদের দিয়ে যে অ্যাওয়ারনেসটা তৈরি করা, এটা খুবই খুবই জরুরি। এই বইটা খুবই জরুরি বই। তার কারণ হচ্ছে আমরা যখন দেখছি যে প্রকৃতি আমাদের কাছ থেকে সরে যাচ্ছে, তখন এই লেখক প্রকৃতিকে আমাদের কাছে নিয়ে আসছে, শিশুদের কাছে নিয়ে আসছে। শিশুদের জীবন কিন্তু বর্ণিল আরও হয়, রঙিন হয় যখন আমরা প্রকৃতিকে ভালোবাসতে পারি। প্রজাপতিকে প্রকৃতির গুরুত্বপূর্ণ অংশ আখ্যায়িত করে বন ও জলাভূমি ধ্বংস রোধ এবং বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে সমন্বিত উদ্যোগে আবশ্যকতা তুলে ধরেন প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। প্রজাপতি আমাদের চোখের আড়ালে কি ধরনের আমাদের এই পরিবেশ প্রকৃতিকে নানাভাবে ভালো রাখছে, এবং বাচ্চাদের সেই জিনিসটাই এখানে এই বইয়ের অ্যানিমেটেড স্টোরি বুক দিয়ে বলা হয়েছে। নানা ধরনের যে উদ্ভিদ, এই উদ্ভিদগুলো যে কিভাবে সম্প্রসারিত হচ্ছে এই প্রজাপতির মাধ্যমে, সেটাই এখানে তুলে ধরা হয়েছে। এটা আমরা যদি বাচ্চাদের একেবারে ছোট থেকে শেখাতে পারি যে প্রত্যেকটা প্রাণীরই কিন্তু বিশাল কিন্তু কন্ট্রিবিউশন আছে আমাদের এই প্রকৃতি পরিবেশের জন্য, সেই বোঝানোর ব্যাপারটা কিন্তু শুরু করতে হবে একেবারে ছোটবেলা। বাচ্চাদের ব্যাপারে একটু সজাগ হওয়া দরকার। বাচ্চারা কিন্তু পারে আমাদের এই পরিবেশ প্রকৃতিকে ভালো রাখার জন্য অনেক বেশি আমাদের উদ্বুদ্ধ করতে। বাবাদের, মাদের কিন্তু ওরাই বাধ্য করবে আমাদের এই পরিবেশ প্রকৃতিকে ভালো রাখার জন্য, যদি আমরা বাচ্চাদের সচেতন করতে পারি।
বইমেলার বাংলা একাডেমি প্রাঙ্গণে 958 নম্বর স্টল প্রকৃতি ও জীবনে মিলবে বর্ণিল প্রজাপতি সহ বিচিত্র সব বই। আলিমান রাজি, চ্যানেল আই, ঢাকা। উত্তরায় জুলাই আগস্ট গণহত্যার মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ 6 জনকে গ্রেফতার দেখে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে 9 মার্চ তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছেন আদালত। প্রসিকিউশন আদালতকে বলেছেন, জুলাই আগস্টে উত্তরা এলাকায় 200-এরও বেশি ছাত্র জনতাকে হত্যার ঘটনায় সম্পৃক্ততা আছে সাবেক মেয়র আতিক সহ অন্য আওয়ামী লীগ নেতাদের। এর আগে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় আওয়ামী লীগের 5 নেতাকে, দুপুরে হাজির করা হয় সাবেক মেয়র আতিককে। 11 ফেব্রুয়ারি প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের আজ হাজির করতে বলেছিলেন আদালত। আতিকুল ইসলাম ছাড়াও অন্যরা হলেন উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক শাহিনুর মিয়া, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী রবিন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মণ্ডল, উত্তরা 6 নম্বর সেক্টর আওয়ামী লীগের সভাপতি বশির উদ্দিন ও মহানগর উত্তরের 1 নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি দেলওয়ার হোসেন রুবেল। মোহাম্মদপুর থানার একটি মামলায় আতিকুল ইসলাম এবং বাকি 5 জন অন্য মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন। 16টা মামলা আছে তাদের বিরুদ্ধে বিভিন্ন থানা, কিন্তু সেই বিষয় আমাদের এখানে নয়। আমাদের এখানে তদন্তকারী কর্মকর্তা যে তদন্ত করছেন এবং যারা ইনভেস্টিগেশনে যাদের সম্পৃক্ততা পেয়েছে তাদের বিরুদ্ধে এইখানে গ্রেপ্তারি পরোয়ানা বা শুন অ্যারেস্টের আবেদন জানানো। প্রাথমিকভাবে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, 200 জন নিরীহ নিরস্ত্র জনগণকে হত্যা করা হয়েছে, তাদের চিকিৎসায় বাধা প্রদান করা হয়েছে, তাদেরকে হেলমেট বাহিনী যারা এই ছাত্র যুবলীগ এই হত্যাকাণ্ডে সহায়তা করেছে পুলিশকে আর সহযোগিতাও দিয়েছে, তারা নেতৃত্ব দিয়েছে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরুর আগে আজ একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে এই প্রস্তুতি ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ পাকিস্তান শাহিনস। দলটিকে নেতৃত্ব দেবেন উইকেট কিপার ব্যাটসম্যান মোহাম্মদ হ্যারিস। বাংলাদেশ সময় বিকেল 3টায় শুরু হবার কথা প্রস্তুতি ম্যাচটি। তার আগে দলীয় অনুশীলন সেরে নিয়েছে টিম টাইগার্স। ক্যারিবীয় কোচ ফিল সিমন্সের তত্ত্বাবধানে রাতের আলোতে অনুশীলন করেন শান্ত সৌম্যরা। 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মূল মিশন। গ্রুপের বাকি 2টি ম্যাচ রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে। এবারে ভাষার মাস ফেব্রুয়ারি। 1952 সালের 21 ফেব্রুয়ারি বাংলা ভাষার মর্যাদা রক্ষার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের গুলি করে হত্যার প্রতিবাদে প্রতিক্রিয়া জানিয়েছিল পাকিস্তানের কয়েকটি সংবাদপত্র। এসব পত্রিকার সম্পাদকীয় প্রবন্ধে পাকিস্তানের মঙ্গলের স্বার্থে উর্দুর সঙ্গে বাংলাকেও দ্রুত রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার দাবি জানানো হয়। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। 1952 সালের 21 ফেব্রুয়ারি ঢাকায় নেমে আসে মানব ইতিহাসের এক কালো দিন। মুখের ভাষার অধিকার আদায়ে রাজপথে নেমে আসা মিছিলে পুলিশ দিয়ে গুলি করিয়ে হত্যা করা হয় রফিক বরকতদের। এর প্রতিক্রিয়ায় পূর্ব পাকিস্তান পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করেন আজাদ পত্রিকার সম্পাদক আবুল কালাম শামসুদ্দিন। ঢাকার সংবাদপত্রের মতো পাকিস্তানের কয়েকটি সংবাদপত্র শিক্ষার্থীদের উপর পুলিশের গুলিবর্ষণের ঘটনায় তীব্র ভাষায় সরকারের সমালোচনা করে। ভাষা আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এসব সংবাদপত্র ঘটনা তদন্তের দাবি জানায়। বাংলা ভাষার মর্যাদা রক্ষার লড়াইয়ে নিহতদের বীর শহীদ আখ্যা দিয়ে করাচির ইভিনিং টাইমস পত্রিকায় বলা হয়, বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবির সমর্থকরা দেশপ্রেমিক নন, এমন অপবাদ দেওয়া অন্যায়। 23 ফেব্রুয়ারি পাকিস্তানের ডন পত্রিকায় ঢাকার মর্মান্তিক ঘটনা শিরোনামে সম্পাদকীয় প্রবন্ধে বলা হয়, বাংলা ভাষাকে উর্দুর সমমর্যাদা দিলেও পাকিস্তানের জনগণের তাতে আপত্তি থাকার কথা নয়। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। মৃত এক আত্মীয়কে দেখতে গিয়ে রাজধানী মাতুয়াইলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বেসরকারি স্কুলের ধর্ম শিক্ষক ও তার স্ত্রী। গুরুতর আহত হয়েছে তাদের ছোট মেয়ে। পিকআপ ভ্যান জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে। শাকির আদনানের রিপোর্ট। বেসরকারি স্কুলের শিক্ষক মাওলানা আব্দুর জব্বারের এক আত্মীয় রোববার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তাকে দেখতে যাত্রাবাড়ির মাতুয়াইলের কোনাপাড়ার বাসা থেকে গাড়িতে ওঠার জন্য তারা রাস্তা পার হচ্ছিলেন।
সে সময় দ্রুতগতির একটি পিকআপ ভ্যান তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই প্রাণ হারান রুনা আক্তার। স্থানীয় হাসপাতালে নেয়ার পর মারা যান আব্দুর জব্বার। গুরুতর আহত হয় তাদের স্কুল পড়ুয়া ছোট মেয়ে জুই আক্তার। আমরা 10:30টার সময় ফোন পাইছি অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার জামাই মারা খবর শুনছে, আমার কই নাই যে মারা গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। এইভাবে আমরা এটুকু কি জানি, আর কিছু জানি না। আমরা জানি বলতে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা লগে লগে আয় পৌঁছে আই দিই এইখানে। ফুফা শ্বশুর মারা গেছে, তার দেখতে তার ওয়াইফ এবং সে জায়গায় যাওয়ার জন্য রওনা হয়েছিল। তার মেয়েও তো সাথে ছিল। হ্যাঁ, তার ছোট মেয়ের সাথে ছিল, বড় মেয়ে ছিল না। দুর্ঘটনায় পরিবারের সদস্যসহ শিক্ষক নিহত হওয়ায় মাতুয়াইলের ইকরা আইডিয়াল হাই স্কুল দুদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে। শাকের আদ্দান, চ্যানেল আই, ঢাকা। কক্সবাজারের পেকুয়া উপজেলায় নির্মিত মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। সে সময় উপদেষ্টা বলেন, মডেল মসজিদের মাধ্যমে ইসলামী সংস্কৃতি, মূল্যবোধ ও ভ্রাতৃত্বের আবহ তৈরি হবে। তিনি আরও বলেন, মানুষ যখন নামাজমুখী হবে তখন সমাজে অপরাধ প্রবণতা কমবে। উদ্বোধন শেষে বিশেষ মোনাজাত করা হয়। সে সময় ছিলেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, ওলামা মাশায়েখ ও সংশ্লিষ্টরা। মানুষ নামাজমুখী হবে, তো মানুষ যখন নামাজমুখী হয় সমাজে অপরাধ প্রবণতা হ্রাস পায়। এতে করে আমাদের মধ্যে যে ঐতিহ্য, ধর্ম পালন করার যে ঐতিহ্য, এটাকে আমরা আরো বেগবান করতে পারবো। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে তারুণ্যের উৎসব 2025 উদযাপন হয়েছে। সকালে কলেজ প্রাঙ্গণে উৎসব উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। উদ্বোধনের আগে শিক্ষা প্রতিষ্ঠানটির বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা মনোমুগ্ধকর প্যারেড প্রদর্শন করেন। এরপর বিভিন্ন ক্যাটাগরির দৌড়, স্প্রিন্ট, ব্যাডমিন্টন, ক্রিকেট ও ফুটবল ম্যাচ উদ্বোধন করেন ক্রীড়া উপদেষ্টা। শিক্ষার্থীদের উদ্যোগে বিভিন্ন পণ্য দিয়ে সাজানো স্টল পরিদর্শন করেন তিনি। নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে তরুণদের সম্পৃক্ত করে সারা দেশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজন করা হচ্ছে এই তারুণ্যের উৎসব। নিটল টাটা, কৃষি সংবাদ। দরজায় কড়া নাড়ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাজার ধরতে ব্যস্ত সময় পার করছেন ঝিনাইদহের ফুল চাষিরা, কিন্তু দাম কমের কারণে হতাশ তারা। প্রকৃতি সংবাদ। বছরের পর বছর দখল, দূষণ আর অপরিকল্পিত বাঁধে অস্তিত্ব হারাতে বসেছে নেত্রকোনার কুমারপুর, নোয়াপাড়া, বালসখাল। বাঁধ নির্মাণে ব্যবহার হচ্ছে আশপাশের ফসলি জমির মাটি। এতে টপ সয়েল বিনষ্টের পাশাপাশি মারাত্মক বিপর্যয়ের মুখে পরিবেশ প্রতিবেশও। স্থানীয়দের শঙ্কায় নতুন করে প্রকল্প বাস্তবায়িত হলে চরম হুমকিতে পড়বেন হাজারো মানুষ। সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো আরো একবার। তিস্তা পাড়ের 11 পয়েন্টে নদী রক্ষা আন্দোলনের দুদিনের লাগাতার অবস্থান শুরু। উত্তরের 5 জেলায় পদযাত্রা, সমাবেশ সহ নানান কর্মসূচি। মবের নামে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে স্বরাষ্ট্র উপদেষ্টার কঠোর হুঁশিয়ারি। অন্তর্বর্তী সরকারের 6 মাসে দুর্নীতি কমেছে মন্তব্য। রোজা ও ঈদে সুলভে চাল সহ নিত্যপণ্য নিশ্চিত করার ঘোষণা। মফস্বলে যথাযথভাবে কর আদায় ডিসিদের কঠোর হওয়ার নির্দেশ। রাজধানীর মাতুয়াইলে পিকআপের ধাক্কায় বাবা মা নিহত ও গুরুতর আহত মেয়ে। মৃত আত্মীয়কে দেখতে যাওয়ার পথে দুর্ঘটনা। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তান শাহিনসের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ কিছুক্ষণের মধ্যে। ভারতের মুখোমুখি হওয়ার আগে ধারণা নেওয়ার লক্ষ্য। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেলেঅনলাইন.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। শেষ করছি চ্যানেলের সংবাদ। ধন্যবাদ।